সুপ্রিয় নবীন শিক্ষার্থীরা, অনলাইন শ্রেণী কার্যক্রমে সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রৌনক জাহান। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি মার্কেটিং প্রথম পত্র অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ক্লাসে। তোমাদের সাথে আজ আমার এটি প্রথম ক্লাস। আজ আমি অত্যন্ত আনন্দিত যে তোমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পেরে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে তোমাদের সরাসরি দেখতে পেতাম বা সরাসরি ক্লাস নিতে পারতাম, তখন হয়তো বা অনুভূতি আর একটু ভিন্ন হতো। তো তোমরা সরকারি বাংলা কলেজে সবেমাত্র পদার্পণ করেছো, সেক্ষেত্রে তোমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকা দরকার, আর সে উদ্দেশ্য যেন অবশ্যই ইতিবাচক হয়। ইতিবাচক উদ্দেশ্য থাকলে তোমরা যে কোনো কাজে সফল হতে পারবে ইনশাআল্লাহ। আর তোমরা এখন আরেকটা বিষয় হচ্ছে, তোমরা এখন যে বয়সে দাঁড়িয়ে আছো, এই বয়সে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসবে, এটা স্বাভাবিক। কিন্তু জীবনে সফল হতে গেলে তোমাদেরকে অবশ্যই নেতিবাচক চিন্তাভাবনা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিতে হবে। তোমাদের নেগেটিভ চিন্তাভাবনা বা কাজকর্ম ক্ষণিকের জন্য হয়তো বা চোখের পাতায় রং লাগিয়ে দিতে পারে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেগেটিভ চিন্তাভাবনা ক্ষণিকের জন্য তোমাদের চোখের পাতায় রং লাগিয়ে দিতে পারে, কিন্তু বাস্তব জীবনকে যদি তোমরা রঙের আবেশে মুগ্ধ করতে চাও বা রঙের আবেশে মুগ্ধ করতে চাইলে তোমাদের সর্বদাই পজিটিভ চিন্তাভাবনা করতে হবে, পরিশ্রমী হতে হবে, আর লেখাপড়ায় পূর্ণ মনোনিবেশ থাকতে হবে। কল্পনার মোহের পেছনে পড়ে থেকে বাস্তবের জীবনের মুগ্ধতাকে অসম্মান করা কখনো কখনো বিরাট ক্ষতির কারণ হয়ে যায় বাবারা। তো আরেকটা বিষয় হচ্ছে, তোমরা নিঃসন্দেহে খুব ভালো একটা কলেজে অ্যাডমিশন নিয়েছো। ঢাকার মধ্যে এটি স্বনামধন্য এবং নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের প্রত্যেক শিক্ষক খুবই আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রাখেন। আর এখানে রয়েছে জ্ঞান চর্চার জন্য তোমাদের উন্মুক্ত অবকাশ আর স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব একটা সুযোগ। আশা করছি তোমরা প্রত্যেকেই এই সুযোগগুলো কাজে লাগাবে। এখন আমি তোমাদের মার্কেটিং প্রথম পত্র অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বইটির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নেই, এখন আমি যে বইটি পড়াবো বা যে বইটি আমি তোমাদেরকে বলবো, সেটা একটু দেখাই দিই তোমাদেরকে। যেহেতু সবেমাত্র কলেজে আসছো, কেউ এখনও নতুন বই কেনো নাই, আর মার্কেটিং ক্লাসটি মনে হয় আজকেই ফার্স্ট হয়েছে। এর আগে চেয়ারম্যান স্যার নিয়েছিল, উনি একাডেমিক আলোচনা করেননি। আমি আজকে ফার্স্ট একাডেমিক আলোচনা করব। সবাই একটু খেয়াল করো। এখন আমার হাতে যে বইটি আছে, এই বইটি আমি তোমাদের পড়াবো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। রাইটার হচ্ছে জাহিদ হোসেন শিকদার, দেওয়ান জুবাইদা, শফিকুল ইসলাম এবং মঞ্জুরুল আলম। তো এই বইটি আমি বেশি পড়াই, আরও অন্যান্য রাইটারের বই আমার কাছে আছে, তো এই বইটি আমার কাছে বেশি ভালো লাগে। আর তোমরা তো এখন অনেক বড় হয়েছো, সব কিছুই বুঝো। লাইব্রেরিতে গেলে তোমরা 2-4টা বই হাতে নিয়ে কম্পেয়ার করে দেখতে পারো। কম্পারেটিভলি যে বইটা তোমাদের কাছে ইজি মনে হয় সেটাই তোমরা কিনতে পারো। তো আমার কাছে মনে হয়েছে এই বইটা বেস্ট। এখানে দেখো, এখানে এনসিটিবি কর্তৃক অনুমোদিত একটি বই, তার মানে এটি হচ্ছে তোমাদের টেক্সট বুক। তারপর খুবই সহজ ও সাবলীল ভাষায় লেখা আমার কাছে মনে হয়েছে। আর চ্যাপ্টারের শেষে এমসিকিউ বা সৃজনশীল প্রশ্ন এবং এগুলোর উত্তর সহ এত চমৎকারভাবে উপস্থাপনা করা আছে, ইজিলি তোমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবে। আর আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, বিভিন্ন সময় যখন খাতা কাটতে গিয়েছি বা প্রশ্ন করতে গিয়েছি, সে সময় আমি এখানে দেখেছি যে পরীক্ষার প্রশ্নসমূহ বইয়ের প্রশ্নের প্যাটার্নের সাথে অনেকাংশে মিলে যায়। তো এবার আসি আমি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করি। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি একটু বেসিক নলেজগুলো তোমাদের দিই। কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে এই বইয়ের মোট 10টি অধ্যায়। আর তোমাদের 100 মার্কের প্রশ্ন যখন হবে, তখন 70 মার্ক থাকবে সৃজনশীল সিকিউ, আর 30 হবে হচ্ছে এমসিকিউ।
70 যখন তোমরা সিকিউ প্রশ্নের অ্যান্সার করবে তখন হচ্ছে 70-এর জন্য তোমাদের 11টি প্রশ্ন আসবে। 7টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 7 10 70। আর 11টা প্রশ্ন হবে। এখানে আছে বইয়ে মোট 10টি অধ্যায়, তার মানে 10টি অধ্যায় থেকে 10টা প্রশ্ন হবে। একটা অধ্যায়ের উপর 10 মার্ক। আর একটা প্রশ্ন হবে কোনো একটা চ্যাপ্টার থেকে রিপিট করবে, সেটা বরাবর 1 2 এবং 3 এই প্রথমে 3টি অধ্যায় থেকে রিপিট করা হয়, কারণ ফার্স্টের দিকে অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানে অনেক তথ্যবহুল কিছু উপস্থাপনা আছে যেগুলো তোমাদের কাজে দিবে। তো আমি আবারও বলছি, 10টি অধ্যায় আছে এ বইয়ের। তোমাদের ফাইনাল পরীক্ষায় হচ্ছে প্রশ্ন হবে 11টি। 10টা চ্যাপ্টার থেকে 10টা প্রশ্ন অবশ্যই আসবে, তার মানে একটা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে খেয়াল করে মনোযোগ দিয়ে পড়ো, তোমরা অনলি সিকিউ পাচ্ছ একটা করে চ্যাপ্টারের উপর 10 মার্ক। আর একটা প্রশ্ন, যেহেতু 11টি প্রশ্ন হবে, আর একটি প্রশ্ন হচ্ছে কোনো একটা চ্যাপ্টার থেকে রিপিট করা হবে, ডাবল প্রশ্ন হবে, অর্থাৎ 20 মার্ক করা হবে কোনো একটা চ্যাপ্টার থেকে। আর হচ্ছে 30 নাম্বার থাকছে তোমাদের এমসিকিউ। এই এমসিকিউ 30 এই টোটাল 10টি চ্যাপ্টারের উপর থেকে নেওয়া হয়। চ্যাপ্টারের শেষে এমসিকিউ বা সৃজনশীল কোয়েশ্চেনগুলো যদি তোমরা সলভ করো, আই থিঙ্ক 100% কমন আসে আর কি। তো এবার আমরা একটু মূল আলোচনা যাই। আজকের আলোচ্য বিষয়ে আমি চলে যাই। প্রথম অধ্যায় আমি এখন শুরু করব। প্রথম অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে আমার উৎপাদন বলতে আমরা কি বুঝি। আর আজকে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রোডাকশন, অর্থাৎ উৎপাদন। উৎপাদন বলতে আমরা নর্মালি যেটা বুঝি কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে বোঝায়। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু কোনো কিছু ধ্বংস করতে পারে না বা সৃষ্টিও করতে পারে না। প্রকৃতি প্রদত্ত সম্পদ অর্থাৎ আল্লাহর দেয়া দানকে আমরা কাজে লাগিয়ে শুধু আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে থাকি। তো উৎপাদন হলো এরকমই, প্রয়োজনীয় উপকরণসমূহ কাজে লাগিয়ে। তোমাদের সুবিধার্থে আমি এখানে টাইপ করে দিয়েছি। আগামী ক্লাসে সবাই হাতে হাতে বইটি রাখবে যেন সবাই আমরা উপকৃত হই। আর এভাবে টাইপ করে পড়ানোর থেকে হাতে বই থাকলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী দ্রব্য বা সেবা তৈরি করাকেই উৎপাদন বলে। উৎপাদনের মাধ্যমে হচ্ছে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন দ্রব্যের রূপ বা আকার আকৃতি পরিবর্তন করা হয়। যে কোনো একটা পণ্য তৈরি করতে গেলে সেটাকে মডিফাই করে বা সেই আকার আকৃতি পরিবর্তন করে আরেকটি নতুন পণ্য একদম তৈরি করা হয়ে থাকে। তো নতুন পণ্য যদি তৈরি করতে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো কাঁচামাল, যে ফার্স্টে যে কাঁচামালটা ব্যবহার করা হয় সেটার অবশ্যই বা 100% আকার আকৃতি বা রূপ পরিবর্তন করা হয়ে থাকে। সেটাকে মডিফাই করে, সেটাকে কাজে লাগিয়ে তারপর হচ্ছে ফাইনালি পণ্য উৎপাদন করা হয়ে থাকে। তো উৎপাদনের উপকরণসমূহ কাজে লাগিয়ে যেমন তুলা থেকে সুতা, আর সুতা থেকে বিভিন্ন কাপড় তৈরি করা হয়। তো এক্ষেত্রেও একটু খেয়াল করো, প্রত্যেকটা উপকরণের আকার আকৃতি বা রূপকে আমরা পরিবর্তন করে থাকি উৎপাদনের ক্ষেত্রে। অনেক সময় হচ্ছে পাট থেকে বস্তা, তারপর হচ্ছে বস্তা বা কার্পেট, বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করা হয়। আবার ডাক্তারের সেবাদান, উকিলের আইন পরামর্শ, প্রকৌশলীর কাজ ইত্যাদি বিষয় কিন্তু বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে। তো উৎপাদনের সাথে কিন্তু একটা উপযোগের সম্পর্ক রয়েছে। দেখো এখানে বলা আছে পরিবর্তন করে ব্যবহার উপযোগ তৈরি করাকেই উৎপাদন বলা হয়। এই উৎপাদনের সাথে একটা উপযোগের সম্পর্ক বিদ্যমান আছে।
যে কোনো পণ্য বা সেবা যখন উৎপাদন করা হয়, সেই পণ্য বা সেবা ভোগ বা ব্যবহার করে কাস্টমারের যেন অভাবের সন্তুষ্টি যেন মিটে যায়, বা এই অভাবের সন্তুষ্টি পূরণ করার ক্ষমতাটাই হচ্ছে উপযোগ। তো সেবাগত উৎপাদনের মধ্যে যেমন ডাক্তার বা হচ্ছে উকিলের সেবাদান, এটিও মানে উপযোগ সেবাগত উপযোগের মধ্যে পড়ে। তবে এগুলো সেবাগত উৎপাদনের আওতাভুক্ত। এভাবেই উৎপাদনের মাধ্যমে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। তো এবার আমি আলোচনা করব উপযোগ বলতে আমরা কি বুঝি। উপযোগ কি? উপযোগের প্রকারভেদ। উপযোগ হচ্ছে মানুষের অভাবের সন্তুষ্টি মেটাতে সক্ষম পণ্যের এমন গুণাবলীকে উপযোগ বলা হয়। যেমন কারো ক্ষুধা লাগলে ভাত খেলে তার ক্ষুধা নিবারণ হবে, তার মানে হচ্ছে ভাতের একটা পাওয়ার আছে, একটা উপযোগ আছে যে ব্যক্তির ক্ষুধাকে নিবারণ করার। তো মানুষ যে পণ্যটি ভোগ বা ব্যবহার করে তার অভাবের সন্তুষ্টি একদম পরিপূর্ণ হয়, এই যোগ্যতা বা সামর্থ্যকে কোনো একটা পণ্যের গুণাবলীকে উপযোগ বলা হয়ে থাকে। তো উপযোগ হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে রূপগত উপযোগ, 2 নাম্বার স্থানগত উপযোগ, 3 নাম্বার হচ্ছে সময়গত উপযোগ, 4 নাম্বার হচ্ছে সেবাগত উপযোগ। তো রূপগত উপযোগ বলতে আমরা কি বুঝি? দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। আকার আকৃতি বা রূপের পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকেই হচ্ছে অ্যাকচুয়ালি রূপগত উপযোগ বলে। এই উপযোগগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে তোমার সৃজনশীল 10 নাম্বারের জন্য অনেক সময় আসে। উৎপাদন হচ্ছে জ্ঞানমূলকের জন্য আসে, উপযোগ কি এটিও জ্ঞানমূলকের জন্য আসে, কিন্তু এই যে বিভিন্ন ধরনের উপযোগ এগুলো তোমাদের গ এবং ঘ নাম্বারের জন্য আসে। তো রূপগত উপযোগ নিয়ে আমি আলোচনা করছিলাম। দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তনের মাধ্যমে অ্যাকচুয়ালি যে উপযোগ সৃষ্টি করা হয় তাকেই হচ্ছে রূপগত উপযোগ বলে। যেমন আম থেকে জুস তৈরি করা হয়, তো আমের আকার আকৃতি পরিবর্তন করে, আমকে মডিফাই করে হচ্ছে জুস তৈরি করা হয়। যখন জুসটা ফাইনালি তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমের কোনো অস্তিত্ব বা আমের আকারকে আমরা খুঁজে পাবো না। তার মানে হচ্ছে আমের আকার আকৃতি বা আমের রূপকে পরিবর্তন করে হচ্ছে নতুন একটা রূপ দেয়া হয়েছে, এটি হলো রূপগত উপযোগ। বা অনেক সময় হচ্ছে যেমন কাঠকে মডিফাই করে ফার্নিচার তৈরি করা হয়, তারপর লোহার কিছু জিনিসপত্রকে লোহাকে মডিফাই করে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা হয়, দা, কুড়াল, বটি, তারপরে হচ্ছে চাকু, কাঁচি, এসব বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়ে থাকে। তারপর হচ্ছে তুলাকে মডিফাই করে হচ্ছে সুতা তৈরি করা হয়, এটিও রূপগত উপযোগের মধ্যে পড়ে। সুতাকে মডিফাই করে বা সুতাকে কাজে লাগিয়ে হচ্ছে কোনো চট, বস্তা বা কোনো পোশাক তৈরি করা হয়, এটিও হচ্ছে রূপগত উপযোগের মধ্যে পড়ে। এবার আসো স্থানগত উপযোগ। পণ্যদ্রব্য এক স্থান হতে অন্য স্থানে বা এক জায়গা হতে অন্য জায়গায় স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, এই কথাটি মোস্ট ইম্পর্টেন্ট। এমসিকিউ তোমাদের আসে যে কিসের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়? পরিবহনের মাধ্যমে হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। তো আমি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবে। যেমন রাজশাহীতে হচ্ছে অনেক পরিমাণে আমের চাষ হয়, সেই আমকে কিন্তু পরিবহনের মাধ্যমে, ট্রাকের মাধ্যমে বা বাসের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আমরা সেটা ঢাকায় নিয়ে আসি। তো রাজশাহী থেকে ঢাকায় আমটা কিভাবে আসলো? একটা নিশ্চয় ট্রান্সপোর্ট ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে পরিবহন। তো এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয়, যখন রাজশাহীর আম ঢাকায় এসে ঢাকার জনগণ হাতের কাছে তাৎক্ষণিকভাবে ক্রয় করে খেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ঢাকার জনগণের জন্য বা ঢাকাবাসীদের জন্য আমের যে একটা অভাব ছিল, যে আম খেলে তারা তৃপ্তি লাভ করবে, এই আমের অভাবটা পূরণ হলো। তার মানে হচ্ছে এটি স্থানগত উপযোগ। এক স্থানের পণ্য আরেক স্থানে এসে সেই পণ্য যে উপযোগ সৃষ্টি করে তাকেই হচ্ছে স্থানগত উপযোগ বলে। স্থানগত উপযোগের পেছনে বড় হাত হচ্ছে পরিবহন, এজন্য বলা হয় পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়।
তারপর হচ্ছে যেমন কাঁচা বাজার, শাকসবজি, এগুলো সব কিছুই গ্রামে উৎপন্ন করা হয়, কারণ ঢাকা শহরে তো এরকম চাষাবাদের জন্য কোনো নির্ধারিত জমি নেই। ঢাকার আশেপাশে গ্রাম বা অনেক দূর দূরান্ত গ্রাম থেকে ট্রাকের মাধ্যমে, বিভিন্ন পরিবহনের মাধ্যমে এগুলো ঢাকায় আসে। তারপর হচ্ছে ঢাকাবাসীরা বা ঢাকায় যারা বসবাস করছে, এই ধরনের কনজিউমার বা কাস্টমাররা অল্প সময় তাৎক্ষণিকভাবে হাতের কাছে কোনো দোকানে বা বাজার থেকে ক্রয় করে এনে ভোগ করতে পারে। এটিও হচ্ছে স্থানগত উপযোগের মধ্যে পড়ে। তাহলে একটু খেয়াল করো, কিন্তু পরিবহন ছাড়া কিন্তু স্থানগত উপযোগ সৃষ্টি করা সম্ভব না। এখানে অবশ্যই পরিবহনকে লাগবে। এজন্য বলা হয় পরিবহন হচ্ছে স্থানগত উপযোগের মূল কারণ বা স্থানগত উপযোগ সৃষ্টি করে। এবার দেখো এখানে সময়গত উপযোগ। কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময়ে সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণ হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টির অন্যতম মাধ্যম, বা আমরা অন্যভাবে বলতে পারি গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। একটা পণ্য ধরো, বাংলাদেশে হচ্ছে ষড়ঋতুর দেশ। একটা সিজন শেষ হলে ওই সিজনাল ফ্রুটসটা কিন্তু আমরা সারা বছর ধরে খেতে পারি। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা গুদামজাতকরণ অর্থাৎ ওয়্যার হাউজিংয়ের মাধ্যমে সম্ভব হয়েছে। তারপর হচ্ছে কিছু কিছু ফ্রুটস আছে যেগুলো ফ্রোজেন ফ্রুটস, এগুলো আমরা ফ্রিজে সংরক্ষণ করে ফ্রোজেন করে আমরা সারা বছর ধরে খেতে পারি। এটাও একটা গুদামজাতকরণের মধ্যে পড়ে। এরকম বাংলাদেশের অনেক পণ্য আছে, যেমন আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, এগুলো হচ্ছে হিমাগার বা গুদামজাতকরণে আমরা সংরক্ষণ করে সারা বছর ধরে হলো ব্যবসায়ীরা সাপ্লাই দেয় আর কাস্টমার বা কনজিউমাররা ভোগ করতে পারে। তো এই জন্য সময়গত উপযোগের মূল হাতিয়ার হচ্ছে গুদামজাতকরণ। তো গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। এটি অনেক সময় এমসিকিউয়ে আসে। এরপর দেখো শতগত উপযোগ। 4 নাম্বার, দ্রব্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে শতগত উপযোগ বলে। মালিকানা কিভাবে পরিবর্তিত হয়? কিন্তু ক্রয় বিক্রয় মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ক্রয় বিক্রয় বা লেনদেন ছাড়া মালিকানা পরিবর্তন হয় না। ক্রয় বিক্রয়ের মাধ্যমে, সাপোজ 5 টাকা দিয়ে কোনো দোকান থেকে আমি একটা কলম ক্রয় করেছি, মালিক ছিল দোকানদার। যখন কাস্টমার পণ্যটি ক্রয় করলো এবং পণ্যটি বিক্রয় করলো, এর মধ্যে কিন্তু মালিকানা পরিবর্তন হলো, একটা লেনদেন সংঘটিত হলো। তো আগে কলমের মালিক ছিল দোকানদার, আর এখন হচ্ছে কলমের মালিক হচ্ছে যে ক্রয় করেছে, ক্রেতা। তো ক্রয় বিক্রয়ের মাধ্যমে হচ্ছে নর্মালি শতগত উপযোগ সৃষ্টি হয়। এটি অনেক সময় এমসিকিউ আসে, খুবই ইম্পর্টেন্ট। আর সৃজনশীল প্রশ্নে গ এবং ঘয়ের ক্ষেত্রে এগুলো তো ইম্পর্টেন্ট, আমি একটু আগে বলেছি তোমাদের। তো আমরা আরেকবার বলি, দ্রব্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকেই হচ্ছে শতগত উপযোগ বলে। ক্রয় বিক্রয়ের মাধ্যমে হচ্ছে নর্মালি শতগত উপযোগ সৃষ্টি করা হয়। 5 নাম্বার দেখো সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ হচ্ছে, এর সাথে একটা সেবাদানের সম্পর্ক আছে, আমরা দেখেই বুঝতে পারছি। সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলা হয়। আমি প্রথম দিকে আলোচনা করেছিলাম, যেমন ডাক্তার, প্রকৌশলী বা শিক্ষকের কার্যক্রম সব কিছু হচ্ছে সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত। ডাক্তার যে সার্ভিসটা দেয় পেশেন্টদেরকে, এটা 100% সেবাগত উপযোগ। ইঞ্জিনিয়ার এবং শিক্ষক যে শিক্ষাদান কার্যক্রম, এটিও সেবাগত উপযোগের মধ্যে পড়ে। আর সেবার সাথে হচ্ছে অদৃশ্যমান একটা বিষয় জড়িয়ে আছে, আর সেবা পণ্যের সাথে হচ্ছে দৃশ্যমান একটা সম্পর্ক জড়িয়ে আছে। দৃশ্যমান বলতে যেটা ধরা ছোঁয়া যায়, করা যায়, অনুভব, এটাই হচ্ছে দৃশ্যমান। অদৃশ্যমান বলতে যেটা ধরা ছোঁয়ার বাইরে, দেখা যায় না, শুধু অনুভব করা যায়। সেবাগত উপযোগ হচ্ছে অদৃশ্যমান, যেমন ডাক্তার যখন সার্ভিস দেবে এটাকে অনুভব করা যায়, এটা কিন্তু দেখা যায় না। শিক্ষকের কার্যক্রম, এটা অনুভব করা যায়। শিক্ষক, আমি যে স্পিচটা দিচ্ছি, আমার স্পিচটাকে কেউ কিন্তু হাত দিয়ে ছুঁতে পারবে না।
তো সেবাগত উপযোগ হচ্ছে অদৃশ্যমান উপযোগ, এটি সেবাদানের মাধ্যমে। আচ্ছা দেখো, এখানে কিছু অনুশীলনমূলক আমরা এখন কাজ করব। এতক্ষণ যে আলোচনাটা করলাম আদৌ আমরা বুঝতে পেরেছি কিনা? একটু অনুশীলনমূলক কাজে খেয়াল করো। রাজশাহী থেকে ঢাকায় আম, এটা হচ্ছে পরিবহনের মাধ্যমে সৃষ্টি হয়। এটা কী হবে, উপযোগের ধরন কী হবে? এগুলো তোমার বাসার জন্য হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা তোমরা প্রত্যেকে ভালো করে কমেন্ট বক্সে সাবমিট দিয়ে রাখবে। কারণ আমার ক্লাস নেওয়ার ধরন হচ্ছে আমি ক্লাসে যেটা পড়াই স্টুডেন্টরা আদৌ বুঝছে কিনা এটা আমি ফিডব্যাকের মাধ্যমে অনুধাবন করতে পারি। তো প্রথমে ক্লাসে গিয়ে তাদের হোমওয়ার্কটা আমি দেখে নিই, ফিডব্যাক নিই, তারপরে হচ্ছে আমি ক্লাস শুরু করে দেই। তো ভার্চুয়াল ক্লাসে সেটা কতখানি পারবো জানি না, তবে ট্রাই করছি। আমি একটা তোমাদের অনুশীলনমূলক কাজ রেখেছি, বাসায় সবাই এটা করবা। রাজশাহী থেকে ঢাকায় আম, রাজশাহী থেকে ঢাকায় কিভাবে আসে আম? পরিবহনের মাধ্যমে। এটা কি উপযোগ হবে আমি একটু আগে আলোচনা করেছি। একদম লাস্টে দেখো পণ্য ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি উপযোগ সৃষ্টি হয় আমি একটু আগে আলোচনা করেছি। ক্রয় বিক্রয়ের মাধ্যমে শতগত উপযোগ সৃষ্টি হয়, আর পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। হিমাগারে চিংড়ি সংরক্ষণ, এটা হচ্ছে ওয়্যার হাউজিং বা গুদামজাতকরণ। গুদামজাতকরণের মধ্যে মাধ্যমে হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি হয়। তারপর দেখো হাসপাতালে রোগীর চিকিৎসা দান, এখানে হচ্ছে সেবার একটা সম্পর্ক আছে, সেবাগত। আলু দিয়ে চিপস তৈরি, আলুকে মডিফাই করে বা আলুর আকার আকৃতি পরিবর্তন করে হচ্ছে চিপস তৈরি করা হয়, এটা রূপগত উপযোগে যাচ্ছে। ইঞ্জিনিয়ার কর্তৃক পদ্মা সেতুর নকশা প্রণয়ন, এটা সেবাগত উপযোগ। আনারস থেকে জুস তৈরি, এটিও কিন্তু রূপগত উপযোগ। তো তোমরা এটা একা একা ট্রাই করবে। এটা হলো বাসার জন্য তোমাদের অনুশীলনমূলক কাজ। এভাবে এমসিকিউ আসতে পারে বা এভাবে হচ্ছে উল্লেখ থাকতে পারে একটা সৃজনশীল কোয়েশ্চেনে। তোমাদেরকে ধরে বুঝে তারপর হচ্ছে অ্যান্সার করতে হবে। এরপর দেখো, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি। উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের অনুপাতকেই উৎপাদনশীলতা বলা হয়। যেমন উৎপাদনশীলতা ইকুয়াল উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ, এই দুইটার অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। আমি আবারও বলছি, উৎপাদন ও উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ। এটাকে একটু সাজিয়ে সুন্দর করে বললে সেটা আরও একটু ভালোভাবে বলা যেতে পারে। উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকেই উৎপাদনশীলতা বলা যেতে পারে। তো উৎপাদনশীলতা হচ্ছে 5 প্রকার। 5 প্রকারের মধ্যে 1 নম্বর হচ্ছে সার্বিক উৎপাদনশীলতা। এই সূত্রগুলো আজকে আমি এখানে রেখেছি, এই সূত্রগুলো তোমরা সবাই মুখস্থ করবে। আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের কিছু ম্যাথ আছে, আমি ম্যাথ করাবো। সার্বিক উৎপাদনশীলতা ইকুয়াল মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। সূত্র এখানে বোঝানোর কিছু নাই, আগে ফার্স্টে মুখস্থ করবে, দেন আগামী ক্লাসে যখন আমি তোমাদের ম্যাথ করাবো তখন বুঝিয়ে দিব। শ্রমের উৎপাদনশীলতা সূত্র হচ্ছে মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা।
3 নাম্বার খেয়াল করো, যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই মোট যন্ত্র সময়। মালামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট কাঁচামাল বা মোট মালামালের মূল্য। আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। এই আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সংযোজিত মূল্য আলাদা করে মান বের করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আর একটা সূত্র অ্যাপ্লাই করা হবে, আর একটি সূত্র লাগবে, সেটি হচ্ছে সংযোজিত মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের মূল্য। আমি একটু আগে বলেছি আমাদের মার্কেটিং প্রথম পত্র হচ্ছে মোট 10টি অধ্যায়, কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 11টি। 10টি অধ্যায় থেকে 10টা প্রশ্ন হবে, কিন্তু আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে কোনো চ্যাপ্টার থেকে রিপিট করা হবে, অর্থাৎ ডাবল 20 মার্কের জন্য আসবে। 1 নাম্বার চ্যাপ্টারটা তোমরা ধরে নিতে পারো, এখানে যেহেতু ম্যাথ আছে, বরাবর ম্যাথ আসে 10 মার্কের জন্য। আবার হচ্ছে এই উপযোগ থেকে একটা কোয়েশ্চেন হয়। আচ্ছা, সংযোজিত মূল্য সূত্রটি যেটা হলো বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের মূল্য। আর কাঁচামালটা কি সেটা আমরা একটু দেখব। কাঁচামাল হচ্ছে চূড়ান্ত পণ্যকে, মানে একটা পণ্যকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য যে সকল ব্যয় নির্বাহ করা হয় সেটি হচ্ছে রূপান্তর মূল্য। আর কাঁচামাল হচ্ছে একটি পণ্য তৈরি করতে গেলে প্রথমে যে উপকরণগুলো দরকার, যেমন পোশাক তৈরি করতে গেলে কিন্তু সুতা লাগবে, তারপর হচ্ছে সুতাকে তৈরি করার জন্য তুলা লাগবে। তো এই প্রাথমিক পর্যায়ে যে সকল পণ্য বা যে সকল দ্রব্য ব্যবহার করা হয় এগুলোই হচ্ছে কাঁচামাল। সংযোজিত মূল্য হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের মূল্য। আর রূপান্তর মূল্য হচ্ছে, রূপান্তর মূল্যটাকে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য অনেক কিছু ব্যয় নির্বাহ করা হয়, এই ব্যয়টাকে রূপান্তর মূল্য বলে। যেমন এই ব্যয়গুলোর মধ্যে যেমন শ্রমের ব্যয়, তারপর হচ্ছে যন্ত্রপাতি ব্যয় বা অন্যান্য আরও ব্যয় থাকতে পারে। একটা পণ্য তৈরি করতে গেলে শ্রমিক দরকার আছে, শ্রমিকরা যে শ্রম দেয় ওদের শ্রম বাবদ ওদেরকে পে করতে হয়, তো এটাই হচ্ছে শ্রম ব্যয়। তারপর হচ্ছে যন্ত্রপাতি দরকার হয়, যন্ত্রপাতি অনেক সময় ক্রয় করা বা রেন্টে নিয়ে আসা, এগুলোই হচ্ছে রূপান্তর মূল্য। তারপর এই চ্যাপ্টারে আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। সেটা হচ্ছে অনেক সময় জ্ঞানমূলক বা অনুধাবনমূলক কোশ্চেনে আসে। কৃষি খাত বলতে আমরা কি বুঝি? কৃষি খাত বলতে সবার একটু কম বেশি আইডিয়া আছে, আমি তারপরে বলি। উৎপাদনের যে খাত আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বা শিল্পের বিভিন্ন কাঁচামালের যোগান দেয়, এটাই হচ্ছে কৃষি খাত। তো কৃষি খাত বলতে তোমরা অনেক সময় ভাবতে পারো যে কৃষি মানে হচ্ছে কৃষকরা যে সকল জমি থেকে পণ্য উৎপন্ন করে বা উৎপাদিত পণ্যই হচ্ছে কৃষি খাত। মার্কেটিংয়ের ভাষাটা একটু ডিফারেন্ট। তো উৎপাদনের যে খাত আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শিল্পের কাঁচামালের যোগান দেয়, সেটি হচ্ছে কৃষি খাত। সেবা খাত বলতে আমরা বুঝি উৎপাদনের যে খাত কোনো ধরনের দৃশ্যমান পণ্য সামগ্রী উৎপাদন না করে এমন কিছু সুবিধা বা উপযোগ সৃষ্টি করে যা মানুষের জীবনকে আরও উন্নত করে, সুখ স্বাচ্ছন্দ্যময় করে, নিরাপদ আরামদায়ক করে তোলে, সেটি হচ্ছে সেবা খাত। সেবার সাথে একটা অদৃশ্যমান সম্পর্ক বিদ্যমান আছে, সেটা সবাই জানি। আর শিল্প খাত বলতে আমরা কি বুঝি? শিল্প খাত হচ্ছে কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে রূপগত উপযোগ সৃষ্টির সাথে সম্পৃক্ত খাতকেই হচ্ছে শিল্প খাত বলে। এবার আমরা প্রথম থেকে আরেকটু আলোচনা করে আসি। উৎপাদন বলতে আমরা কি বুঝি আমি আরেকটু রিভিউ নিয়ে ক্লাসটি শেষ করে দিব। উৎপাদন বলতে আমরা কি বুঝি? উৎপাদন বলতে অ্যাকচুয়ালি মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা বা নতুন পণ্য বা সেবা তৈরি করাই হচ্ছে উৎপাদন। এবার উৎপাদনের সাথে কিন্তু উপযোগের একটা সম্পর্ক বিদ্যমান আছে। উপযোগ কি সেটা আমরা জানব। উপযোগ এখানে দেখো প্রশ্নে দেয়া আছে উপযোগ কি।
উপযোগ বলতে আমরা যেটা বুঝি, একদম শর্টকাট বাংলা ভাষা, মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে। অভাব কে মেটাবে? পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী ব্যবহার করে মানুষ তার অভাব মেটাতে পারে। তো অভাবের সন্তুষ্টি নিবারণ করতে পারে পণ্যের এমন গুণাবলীকে উপযোগ বলা হয়ে থাকে। উপযোগ হচ্ছে 5 প্রকার: রূপগত, স্থানগত, সময়গত, শতগত, সেবাগত। এই উপযোগগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবাই পড়ে নিবে, কারণ ক্লাসে যেভাবে পড়ানো হচ্ছে সাথে সাথে তোমরা যদি বাসায় কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু তোমাদের অতটা কষ্ট হবে না, বা পড়া জমাতে একটা টাইমে দেখা যাবে তোমাদের কাছে খুব বার্ডেন মনে হচ্ছে আর পড়তেও মন যাবে না। অল্প অল্প করে যদি প্রতিদিন আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু উপকৃত হবে সবাই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আর সবাই একটু বইটা কেনার ট্রাই করো, কারণ এই বইটা যেহেতু আমি রিকমেন্ড করেছি, এটাই আমি পড়াচ্ছি, এটা সবার হাতে থাকলে সবার ভালো হবে। আমি আরেকবার তোমাদের বইটি দেখাচ্ছি। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, রাইটার হচ্ছে জাহিদ হোসেন শিকদার, দেওয়ান জুবাইদা নাসরিন, শফিকুল ইসলাম এবং মঞ্জুরুল আলম। তোমরা বইটি কেনার পর দেখতে পাবে এবং বুঝতে পারবে যে কী রকম। আর সবাই তো এখন বুঝো, লাইব্রেরিতে যে কম্পেয়ার করেও দেখতে পারো, আরও অন্যান্য রাইটারের বই আছে কম্পারেটিভলি যেটা ইজি মনে হয়। তো আমার কাছে মনে হয় এটা অনেক ইজি, এবং মার্কেটিং সম্পর্কে কিছু জানতে চাইলে আরও 2-4টা বই কিনতে পারো, কিন্তু এই বইটা লাগবেই। আর আমি মনে করি এটা কিনলে আর অন্য কোনো রাইটারের বই নাও লাগতে পারে, একটা থেকেই হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।